এক্সাম কবে থেকে শুরু হবে? নীরা দোতলায় এসেছিল নিজের কিছু প্রয়োজনীয় বই খাতা গুছিয়ে নিতে। পেছনে থেকে বাবার গলা শুনে থমকে গেল। রাগে ক্ষোভে বাবা মায়ের সাথে কথা বলে না নীরা। তবুও বাবার কথা একটু অবাক হলো। পরীক্ষা আছে জেনেও জোর ধরে নিয়ে আসা বাবা যখন নিজেই পরীক্ষার কথা জিজ্ঞেস করে তখন অবাক হতে হয় বইকি। জেনে কি করবে? আগামীকাল ঢাকা যাচ্ছি আমরা, তোমরা তৈরি থেকো, সকাল 10টা নাগাদ রওনা দেব। আমরা মানে? বোকার মতো প্রশ্ন করো কেন? আমরা বলতে আমি তোমার মা, তোমার চাচিমা আর মোর্শেদ। বিয়ে হয়ে গেছে তোমার, এখন কি তোমায় একা ছাড়বো? তোমাদের সংসার গুছিয়ে দিয়ে আমরা ফিরে আসব। হাসনাত সাহেব একনাগাড়ে কথাগুলো বলে চলে গেলেন। বাবা সরতেই মাকে দাঁড়িয়ে থাকতে দেখল নীরা। মায়ের মুখ হাসি হাসি। তুই খুশি হয়েছিস নীরা? বাবা কিন্তু এতটা খারাপ নয় যতটা তুই ভাবছিলি। তোর পড়ালেখা নিয়ে তার যথেষ্ট চিন্তা আছে। এত গরু মেরে জুতা দান করা হলো মা, তোমাদের ইচ্ছে মতো সব করতে হচ্ছে। আমি তো একটা পাপেট, যেভাবে নাচাচ্ছ সেভাবে নাচছি। নীরা, যত যাই করি তুই কখনো খুশি হোস না। দয়া করে চাচি মার সাথে কখনো এভাবে কথা বলো না। তাহলে আমাদের যতটুকু সম্মান আছে সেটুকুও থাকবে না। একজন তো আমাদের কথা ভাবেনি, তুমি অন্তত ভেবো। আর না পারলে আমাদের বলো, গলায় ফাঁস নেব না হয় দুজন। বাবা মা হয়েছি, তোমাদেরকে তো মরতে বলতে পারি না। নীরার মা চোখ মুছতে মুছতে চলে গেল। নীরা বোকার মতো দরজা ধরে দাঁড়িয়ে রইল। সব কথা কেন যে এক জায়গায় এসে আটকে কেন বুঝতে পারে না নীরা। কষ্টগুলো সব নতুন করে ডানা মেলল যেন। সংসার এমন একটা জায়গা যেখানে একজনের কর্মের ফল আরেকজনকে ভোগ করতে হয়। তাই কাণ্ড। চাচিমা হুলুস্থুল রান্না বান্না করছে। নীরাকে দেখে হৈ হৈ করে উঠল। এই নীরা, দেখতো আর কি রান্না করা যায়। শুকনো কিছু বল যা অনেকদিন ভালো থাকবে। ডাইনিং টেবিলে তখন কয়েক পদের খাবারের বাটি সাজানো। পোয়া পিঠে, হাতে বানানো বিস্কুট, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, কুড়মুড়ে মিষ্টি নারকেল, 2-3 পদের মাংস। এত কিছু কেন চাচি? এত কে খাবে? এত কোথায় দেখলি? তবুও তো ভাবি মানা করলো। আমি তো আরো অনেক কিছু করতে চাইছিলাম। এগুলো সব মোর্শেদের পছন্দের জিনিস। তুই তো মিষ্টি পছন্দ করিস না। ঝাল কিছু করব তোর জন্য। আর কষ্ট করো না চাচিমা। তুমি তো জানোই আমি অত খেতে পছন্দ করি না। এখন থেকে কিন্তু নিয়ম মেনে খাওয়া দাওয়া করবি। কেমন শুকিয়ে গেছিস দেখেছিস। আর তুই না খেলে তো আমার ছেলেটাও খাবে না। এবার কষ্ট করে একটু রান্নাটা শিখে ফেলিস। মোর্শেদের আবার বাইরের খাবার সহ্য হয় না। এত ভেবো না চাচিমা, ইউটিউব আছে না? ইউটিউব দেখে রান্না করে খাওয়াবো তোমার ছেলেকে। আচ্ছা শোন, মোর্শেদের কাপড়গুলো একটু দেখে নিস তো, সব ইস্ত্রি করা আছে কিনা। আগামী পরশু ওর জয়নিং। ঢাকায় যে সময় পাওয়া যাবে না, তাই এখনই সব গুছিয়ে নে। কিসের জয়নিং? চাকরি পেয়েছে নাকি? কৌতূহলী হলো নীরা। হ্যাঁ, তোকে বলেনি? মনে হয় সারপ্রাইজ দিতে চেয়েছে। যাক বাবা, আমি তাহলে আর কিছু না বলি। ওই জানাবে তোকে। তুই একটু দেখে নিস শোনা ওর কাপড় চোপড়। ছেলেটা বড্ড অগোছালো, উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, আমি দেখছি। আরো কিছু বলতে যেয়ে নিজেকে সামলে নিল নীরা। মোর্শেদের চাকরি হয়েছে ঢাকায়, অথচ ওকে কিছু বলেনি। না বলুক, আমার কি? নিজেকে সান্ত্বনা দিল নীরা। বলতে এলেও শুনবে না আর। এত আগ্রহ নেই। যেখানে খুশি চাকরি করুক মোর্শেদ, তাতে নীরার কি যায় আসে। খুব ভাব হয়েছে শয়তানটার। সবাই যাক আগে, তারপর তোকে বোঝাবো। নীরা মনে মনে ফোন দিয়ে আটে মোর্শেদকে শায়েস্তা করার। যদিও সেদিনের পর থেকে মোর্শেদ সবার সামনে স্বাভাবিক থাকলেও ঘরের ভেতর ওর সাথে কথা বলে না তেমন একটা। নীরাও ওকে ঘাটায় না। এমনিতে মোর্শেদের গায়ে পড়া স্বভাব ভালো লাগে না, কিন্তু তবুও চাকরির কথাটা জেনে মনটা কেমন খচখচ করছে। এত বড় খবর ওকে কেন দিল না মোর্শেদ? ফ্ল্যাটটা ভারী সুন্দর, কি বলো? চাচির উচ্ছ্বাসে ভরা কণ্ঠ শোনা যাচ্ছে। তা আর বলতে, চারপাশটা খোলামেলাও আছে। ঢাকার অন্যান্য জায়গার মতো গুমোট না। বারান্দাগুলো দেখো বেশ বড়। হ্যাঁ ভাবি, ভালোই হলো, আমরাও মাঝে মাঝে এসে থাকতে পারবো। সেজন্যই তো এত বড় ফ্ল্যাট নেওয়া। মোর্শেদের বুদ্ধিতেই তো কেনা হলো। অবশ্য ও না বললে তোমার ভাই কি রাজি হতো জীবনে? তা যা বলেছ ভাবি, যেভাবেই কেনা হোক বেশ একটা কাজের কাজ হয়েছে, কি বলো? ছেলে মেয়েগুলো প্রায়ই ঢাকায় আসার বায়না করে। এখন নীরা আর মোর্শেদ থাকবে, কেউ আসতে চাইলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। ঠিকই বলেছ। ওরা দুজনেই বুঝদার আছে। ছোট ভাই বোনদের ঠিকই সামলে নিতে পারবো। হ্যাঁ ভাবি। নীরা আড়ালে দাঁড়িয়ে মা আর চাচিমার কথা শুনছিল। হঠাৎ মোর্শেদের ডাকে চমকে উঠল। কি রে, আড়ালে দাঁড়িয়ে কি শুনছিস? তুই তো দেখি বিরাট কুটনি। আজে বাজে বকবি না একদম। নীরা আঙুল উঁচিয়ে শাসায়। মোর্শেদ নীরার সে আঙুল নিজের আঙুলের সাথে পেঁচিয়ে নিল। বকলে কি করবি? মোর্শেদ, ভালো হবে না বলে দিলাম। মোর্শেদ, ভালো হবে না বলে দিলাম। তুই এই হুমকি দেওয়া ছাড়া আর পারিসটা কি? মোর্শেদ ভেঙ্গাল নীরাকে। যাই হোক, তোর সাথে এত খাজুরে আলাপ করার শখ নেই আমার। চল, বড় আব্বু ডেকেছে দুজনকে। নীরা আর কথা না বাড়িয়ে মোর্শেদ পিছু পিছু হাঁটা দিল। তোমরা, কাল ব্যস্ত থাকবো আর পরশু ভোরে উঠেই চলে যাব, তাই ভাবলাম আজই কথাগুলো বলে নেই। জি বড় আব্বু, বলুন।
ঢাকায় তো অনেক আগেই ফ্ল্যাট কিনতে পারতাম, কিন্তু কিনিনি। তোমাদের ছোট চাচা আবেদ অনেক আগে থেকে ঢাকায় এসে থাকতে চাইছিল। মাকে তো জানোই, সে কিছুতেই রাজি হয়নি। যেন তেন ভাবে আমাদের 4 ভাইকে মা একসাথে এক জায়গায় রাখতে পেরেছে, কিন্তু তোমাদের বেলায় কি হবে কে জানে। তোমরা দুজনে যথেষ্ট বুঝদার আছো, তাই আশা করি এত কিছু বুঝিয়ে বলতে হবে না। মা বলল বলেই এই ফ্ল্যাট কেনা। আমাদের বাড়ি থেকে যেই আসুক এখানেই এসে থাকবে। নীরার পড়া শেষ হওয়া পর্যন্ত তোমাদের ঢাকায় থাকতে মানা নেই। কিংবা আমি আর তোমার বাবা যতদিন বেঁচে আছি ততদিনও কোনো সমস্যা নেই। তবে একথাও মাথায় রেখো যে আমাদের পরে পরিবারের হাল তোমাদেরই ধরতে হবে। কাজেই পরিবারের বাইরে আলাদাভাবে নিজেদের নিয়ে কোনো চিন্তা করো না তোমরা। তোমরা বড়, বাকিরা তোমাদের দেখেই শিখবে। আশা করি সেভাবেই চলাফেরা করবে। আর হ্যাঁ, যাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখি নাই তাদের সাথে যেন তোমরা কোনো যোগাযোগ না করো। পরিবারের একতা আর মানসম্মানের ভাবনা যেন সবার আগে ভাবো, তোমাদের দুজনের কাছ থেকে এটাই আশা করি। হাসনাত সাহেব থামতেই নীরা মাথা নাড়ল। মাথায় থাকবে বাবা। থাকলেই ভালো, অন্তত তোমার কাছ থেকে যেন তোমার ছোট বোনরা ভালো কিছু শিখে। বড় আব্বু, আপনি কিছু ভাববেন না, আমরা ঠিক সামলে নেব। আর যখনই সুযোগ হবে আমরা দুজন বাড়ি চলে যাব। হাসনাত সাহেব মাথা দুলিয়ে উঠে পড়ল। নীরার হঠাৎ বাবাকে দেখে মনে হলো যে বাবা অনেক বুড়িয়ে গেছে। কেমন নিষ্প্রাণ দেখালো বাবাকে আজ। আব্বু, তোমার কি শরীর খারাপ? নীরা হঠাৎ করে পেছনে থেকে জিজ্ঞেস করে। হাসনাত সাহেব অবাক হয়ে মেয়ের দিকে ঘুরলেন। দিন মেয়ের অভিমান মাখা মুখ দেখে ব্যথিত ছিলেন, আজ মেয়ের কনসার্ন দেখে মনটা খুশি হলো। যাক, মেয়ে তবে তাকে নিয়ে ভাবে। না তো, ঠিকই আছি। জার্নি করে এসেছি, এই জন্য হয়তো ক্লান্ত লাগছে। ঠিক হয়ে যাবে। নীরার মনটা তবুও খচখচ করছে। ওকে নিয়ে আবার বাবার মন খারাপ নয় তো? বিয়ে নিয়ে কি বেশি রিয়্যাক্ট করে ফেলেছে নীরা? মোর্শেদের জায়গায় অন্য কেউ হলে হয়তো এত ভাবতো না। কিন্তু মোর্শেদটাকে সহ্য হয় না কিছুতেই। দীর্ঘ খরার পরে বৃষ্টিটা বরাবরই আশীর্বাদ মনে হয়, অথচ সেদিনের ঝড় বৃষ্টি তাদের জীবনে ঝড় বয়ে এনেছিল। কিভাবে ভুলে যাবে সেদিন? সেদিনের পর থেকে সে মনে প্রাণে মোর্শেদকে ঘৃণা করে। মোর্শেদের কারণেই তো ওর বাবা মায়ের মনে বিশাল ক্ষত তৈরি হয়েছে। এই জীবনে কিছুতেই মাফ করবে না ওকে। স্বামী হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। অতীত মনে করে মুখের রেখাগুলো কঠিন হয়ে ওঠে নীরার। সমস্বরে চিৎকার শুনে নীরার যান যাওয়ার উপক্রম। দরজার ওপাশে তার ছোট ভাই বোনের বিশাল দল হাসি মুখে দাঁড়িয়ে আছে। নীরা মন খারাপ ভাব লুকিয়ে ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল, তোরা কখন এলি? আর সবাই একসাথে এলি বা কিভাবে? মৌমি সৌমি দু পাশ থেকে এসে জড়িয়ে ধরল নীরাকে। ভাইয়ার প্রথম স্যালারি হয়েছে গো আপনি। ভাইয়া আমাদের সবাইকে ট্রিট দেবে। সবাইকে ম্যানেজ করে আসতে অবশ্য একটু প্যারা হয়েছে। তবুও এবার বাবা মা সবাইকে দ্বিতীয়বার হানিমুনের সুযোগ দিয়ে আমরা দল বেঁধে ঢাকায়। হি হি হি, ভালো করেছি না আপু? দুই বোন পালাক্রমে বলে খিলখিল করে হাসল। আসলি কিসে এতজন একসাথে? মাইক্রো ঠিক করে দিয়েছিল চাচ্ছু। গান গাইতে গাইতে চলে এলাম। দারুণ মজা লেগেছে। কি বলিস রে তোরা? আরিশা বলে। বাকিরা সব হৈ হৈ করে গলা মেলায়। ড্রয়িং রুমের সোফা আর ফ্লোরে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। মোর্শেদকে খুঁজল নীরা। কোথায় সে? আমরা তো তোমাকে না বলে চাইনিজ খেতে চেয়েছিলাম। সেটা বগুড়াতে খাওয়ালেও হতো, কিন্তু ভাইয়া তো একটু বেশি ভালো, তাই একেবারে ঢাকায়। আপনি, তুমি আবার রাগ করো নি তো তোমাকে না বলে এলাম বলে? ভাইয়া বলল তোমার এক্সাম শেষ, আমরা এলে তোমারও রিফ্রেশমেন্ট হবে। রাতুল বলল। নীরা মনে মনে বলল, খুব আমার রিফ্রেশমেন্টের চিন্তা করে। এই জন্যই নিজের কোনো কথা আমার সাথে শেয়ার করে না। ঢং করে আবার সবাইকে ডেকে খাওয়ানো হবে। নাও, তোমার জন্য শরবত। মিতুল নীরার দিকে গ্লাস এগিয়ে দিল। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি তো ভেবেছি তুই মনে হয় আসিসনি। আমি আর আয়াজ রান্নাঘরে ছিলাম, সবার জন্য শরবত করলাম। এটা খাও, দেখবে ক্লান্তি কাটবে, এনার্জি পাবে। বাব্বা, খুব সংসারী হয়েছিস দেখছি। শরবতটা চমৎকার হয়েছে। নীরা লেবুর শরবতটা খেয়ে নিল এক চুমুকে। তা তোদের ভাইয়া কোথায়? আমাদেরকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ভাইয়া আবার অফিসে গেছে। কি বা জরুরি কাজ আছে। তবে চলে আসবে তাড়াতাড়ি। 8টার ভেতর আমাদের সবাইকে তৈরি থাকতে বলেছে। ভাইয়া এসে নিয়ে যাবে আমাদের। মিতুল নীরাকে বলে। তাহলে তোরা সব এভাবে বসে আছিস কেন? গোসল টোসল কর, ফ্রেশ হ। দুপুরের খাবার খেতে হবে তো। এখন আর কি খাবো? বেলা তো 4টে বেজে গেছে। তাহলে আর রাতে খেতে পারবো না। আমি বাপু কিছু খাবো না। রাতুল পেটে হাত বুলোয়। আমি খাবো, আমার খিদে লেগেছে। এখন না খেলে গ্যাস হবে পেটে। তখন এমনিতেই রাতে খেতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। আয়াজ বলে। আপু, তুমি বরং ফ্রেশ হয়ে এসো। আমি ভাত চড়িয়েছি চুলায়, আম্মুরা অনেক কিছু দিয়ে দিয়েছে, আর কিছু রাঁধতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে আর কি আমরা সবাই খাবো? আধা ঘন্টা টাইম দিলাম, সবাই ফ্রেশ হয়ে টেবিলে আয় তোরা। কারো কোন কথা শুনবো না। নীরা উঠে নিজের রুমে গেল। মনটা আজ বড্ড ক্লান্ত, একটা শাওয়ার নেওয়া খুব জরুরি। এদিকে মনের ভেতরটা খচখচ করছে। ও যখন দেখতে পেয়েছে তখন মোর্শেদের কি চোখে পড়েনি? কি জানি, হয়তোবা মোর্শেদ জানে।
মোর্শেদকে নিয়ে কেন যেন ভালো কিছু ভাবতে পারে না নীরা, সবসময় মনের ভেতর সন্দেহ খেলা করে ওকে নিয়ে। শুধু বাবার কারণে মোর্শেদকে সহ্য করতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন কতদিন সহ্য হবে মোর্শেদকে? মনা ভাব খুব ভালো করে বুঝলো মোর্শেদ। সারাটাক্ষণ সবার সাথে থেকেও যেন কারো সাথে নেই, কিছু একটা ভাবছে সব সময়। সবাইকে কাছে পেয়েও যেন ওর ভেতর এতটুকু উচ্ছ্বাস নেই। মোর্শেদ ইশারায় বার দুয়েক জিজ্ঞেস করেছে বদলে নীরা কেবল মাথা নেড়ে ইশারা করেছে কিছু হয়নি বলে। কয়েকবার খোঁচানোর চেষ্টা করেও বিফল হয়েছে। আজ নীরা কোনো উত্তরই দিচ্ছে না ওর কোনো কথার। যখন ওদের ফ্লোরে থামলো, নীরা নামতে যাচ্ছিল, মোর্শেদ পেছনে থেকে চেপে ধরল, মিতুলকে বলল, এই যে চাবি, তোরা যা, আমি আর নীরা একটু ছাদে যাব। আমি যাব না, খুব মাথা ধরেছে আমার। নীরা হাত ছাড়ানোর চেষ্টা করে। জরুরি কথা আছে নীরা, ছাদে চল। মিতুল তুই যা। মিতুল ঘাড় নেড়ে চলে গেল। লিফটের দরজা বন্ধ হতেই নীরা রাগী দৃষ্টিতে মোর্শেদকে দেখল। সব সময় জোরাজোরি না করলে ভালো লাগে না তোর? তোর ভালো লাগে? উদ্ধৃতি চিহ্ন। মানে? চিল্লিয়ে ওঠে নীরা। দেখ, আমি শান্তমতো বললাম ছাদে চল, কথা আছে। তুই কি রাজি হলি? তোর সাথে সব ব্যাপারে আমার জোরাজোরি করতে হয়? কেন করতে হয় আমি বুঝি না। এবার দয়া করে নাম। 2 মিনিট নিভৃতে আমার সাথে কথা বললে তোর গায়ের চামড়া খসে পড়বে না। নীরা চুপচাপ ছাদে উঠে এলো। ছাদটা বেশ সুন্দর, টিপটপ একেবারে। বসার কিছু বেদি তৈরি করা আছে ছড়িয়ে ছিটিয়ে। কোনায় কোনায় কিছু ফুলের গাছ লাগানো আছে। নীরা মাঝের এক বেদিতে যেয়ে বসলো। কম পাওয়ারের একটা বাতি জ্বালালো ছিল মোর্শেদ, সেটা নিভিয়ে দিয়ে এলো। ভয় পাস না, আজ পূর্ণিমা, চাঁদের আলো আছে, কাজেই অন্ধকার হবে না। মোর্শেদ নীরার পাশে এসে বসলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। একসময় মোর্শেদ নীরবতা ভাঙল। তোর কি হয়েছে নীরা? আজ তোকে খুব অন্যমনস্ক দেখছি। ওরা সবাই এলো, তুই খুশি হসনি? কিছু হয়নি, এমনিতেই পরীক্ষা দিয়ে একটু ক্লান্ত। প্লিজ মিছে কথা বলিস না তো। আমার কাছ থেকে কেন যে লুকোনোর চেষ্টা করিস বুঝে পাই না। মোর্শেদের গলায় হতাশা। তোকে বলছি না মানে তোকে বলতে চাই না। তো শুনতে চাইছিস কেন? বারে, আমি তোর বর না? কোনো কারণে তোর মন খারাপ সে বিষয়ে আমি জানতে চাইব না? না চাইবি না? আমি তো বলেছি যে তোকে বর হিসেবে মানি না। ওয়েট, আমি না হয় তোকে বর মানি না, কিন্তু তুই কি আমাকে বড় মানিস? মোর্শেদ অবাক হয়ে আকাশ থেকে পড়ে। মানে কি বলছিস এসব? তোকে বউ মানি না কে বলল? আচ্ছা, মানিস, তবে তোর স্যালারি হয়েছে, তুই সব্বাইকে খাওয়াবি, এসব কথা ওদের থেকে আমার শুনতে হয় কেন? তুই নিজে থেকে তো কখনো আমায় বলিসনি। বিস্ময় মোর্শেদের মুখের হা বড় হয়। এই জন্যই তোর মন খারাপ? কিন্তু আমি তো তোর ভয়ে তোকে কিছু বলি না। কিছু বলতে গেলেই তুই বিরক্ত হোস। আমি তোর বিরক্তির কারণ হতে চাই না। উদ্ধৃতি চিহ্ন। নীরা এবার যেন একটু লজ্জা পেল। ধুস, কি বলতে কি বলে ফেললো। সো তো মোর্শেদকে স্বামী বলেই মানে না, তাহলে ওর কোনো ব্যাপারে কিছু বলা না বলায় কি যায় আসে? ছি, মোর্শেদটা না জানি কি ভাবছে ওকে নিয়ে। নীরা নিজেকে লুকোনোর চেষ্টা করে। কিন্তু না চাইতেন তো সারা জীবনের বিরক্তির কারণ হয়ে গেছিস। এখন এত ভেবে কি লাভ? এভাবে বলছিস কেন নীরা? সেই ছোটর থেকেই একসাথে হেসে খেলে বড় হলাম। তখন তো ঠিকই আমার সাথে খেলতিস। তারপর কি এমন হলো যে আমায় তুই সহ্য করতে পারিস না? আমি যে ছোটর থেকে তোকেই বউ ভেবে এসেছি, অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত। দুঃখী গলায় মোর্শেদ বলে। ওর কণ্ঠের কম্পন টের পায় নীরা। মোর্শেদকে দেখলো। হালকা চাঁদের আলোয় মোর্শেদকে খুব আকর্ষণীয় লাগছিল। উজ্জ্বল শ্যামবর্ণের ভাষা ভাষা চোখের মোর্শেদের হালকা খাড়া চুলগুলো হাওয়ায় দুলছিল। 2 মিনিটের জন্য নীরা ভুলে গেল মোর্শেদকে ও একটুও পছন্দ করে না। বেহায়ার মতো তাকিয়ে থাকলো সে মোর্শেদের দিকে। বিদেশ থেকে আসার পর এই প্রথম নীরা ভালোভাবে মোর্শেদকে দেখল। তার মনে হলো মোর্শেদ এই 2 বছরে আরো স্মার্ট আর ড্যাশিং হয়েছে। মোর্শেদ কথা বলতে বলতে বার দুয়েক নীরার দিকে তাকালো। নীরাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে একটু অবাকই হলো। শুনছিস আমি কি বললাম? শুনবো না কেন? শোন মোর্শেদ, তোর যদি কারো দিকে তাকাতে ইচ্ছে হয় তাকাবি, দরকার হলে প্রেম করবি, কিন্তু আমার আশা ছেড়ে দে। আর আমার সাথে এত ভালো ভাব ধরারও কোনো দরকার নেই। আমি জানি তুই কি, তোর মনটা কেমন, কাজেই যত চেষ্টাই করিস না কেন আমার চোখে তুই কোনোদিন মহাপুরুষ হতে পারবি না। ওকে? নীরা উঠে দাঁড়ালো। আমার মাথা ধরেছে, আমি বাসায় গেলাম। মোর্শেদ নীরার হাত ধরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, কিন্তু আমার মন কেমন এটা তো বলে যা। কি করেছি আমি? এত কেন রাগ আমার উপর তোর? আমি কেন বলবো? তুই নিজেই ভাব, পেয়ে যাবি। নীরা ঝট করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিচে নামতে থাকে। চোখে দুটো জলে টইটম্বুর। পেছনে নির্বাক দাঁড়িয়ে আছে মোর্শেদ। ওর কোন দোষে নীরা এমন করছে এটাই তো বুঝতে পারছে না। কপিরাইট ফাহানা _ ইয়েসম্যান।